বুথের ভেতরে সিআরপিএফ নিশ্চয়ই ছাপ্পা করতে ঢুকবে না, যেটা বিহারে করেছে। সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, অ্যাজ পার ল। ওনার ইচ্ছে মতো সব কিছু হতে পারে না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। ইনসাইড দ্য বুথ only the voters will be allowed. They cannot see who are voting for whom. They didn't have any moral right. I challenge this. সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, এই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছেন এবং প্রয়োজনে আদালতও যাবেন। কিন্তু ইডি আধিকারিক কোনো দপ্তরে, সেটা আইপ্যাক হতে পারে, সেখানে ইনভেস্টিগেশন করলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসে সেই পাওয়ারটাকে এনজয় করতে করতে সেই তদন্তে হস্তক্ষেপ করে আধিকারিকের হাত থেকে ফাইল চুরি করা যায়। মনে হয় চুরি করা শব্দটা আমি ভুল ব্যবহার করিনি, মানে বিষয়টা এরকমই হয়েছিল, বা ছিনতাই করা যায়, এটা করা যায়। কিন্তু সুপ্রিম কোর্টে এটাকে নিয়ে আবেদন খারিজ করা হয়েছে। আজকে আপনারা জানেন যে আইপ্যাকের মামলা না, আইপ্যাক নাম মাত্র, আইপ্যাকের মমতা ব্যানার্জির ফাইল চুরি মামলার আজকের শুনানি ছিল, যেখানে সেকেন্ড হাফে চরম সওয়াল জবাব করেন কপিল সিব্বল। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যে সময় চাওয়া হয়েছিল, স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, সেই আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। এক কথায় বলতে পারেন যে দিদির সময় খুব একটা ভালো যাচ্ছে না, কারণ শুধুমাত্র সুপ্রিম কোর্টটাকে ধাক্কা খেয়েছেন তা নয়, এইবার কেন্দ্রের দিক থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হচ্ছে বিএসএফ এর এখতিয়ার বাড়াতে বিল আনতে চলেছেন কেন্দ্র। অর্থাৎ এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির অভিযোগ ছিল যে বর্ডার এরিয়া থেকে যখন অবৈধ অনুপ্রবেশকারী আসছে, তাহলে বিএসএফরা কি করছে, তারা কি গালে হাত দিয়ে বসে থাকছে, তাদেরই তো দায়িত্ব, তাদের লায়াবিলিটি। তাহলে এবার কেন্দ্র সরকার বলছেন যে একদম তাই, সেই বিষয়ে আমরা পদক্ষেপ করতে চলেছি এবং বিএসএফ কে এখতিয়ার বাড়াতে চলেছি, বিএসএফ এর ক্ষমতা বাড়াতে চলেছি। তাতে যদি রাজ্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের ক্ষমতা খর্ব হয়, তাতে কেন্দ্র সরকারের কিন্তু কিচ্ছু করার নেই। এত বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্র সরকার। কিন্তু আমরা প্রথমেই শুরু করব যে আজকে কিভাবে হাসির পাত্র হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বলতে বাধ্য হচ্ছি কারণ সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর কমেন্ট করেছেন, যেখানে কপিল সিব্বল শেষ পর্যন্ত যে সওয়াল জবাব চলে, যে ইডি আধিকারিক প্রথম হাফে যে সওয়াল জবাব চলে, যে ইডি আধিকারিক আদৌ মামলা করতে পারেন কি পারেন না, সেটাকে নিয়ে বিচারপতি নিজেই বলেন যে এখন আমরা এই বিষয় শুনবো যে ইডি আধিকারিক মামলা করতে পারে কি পারে না। মানে এরকম কোনো জটিল পরিস্থিতি হলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ইনভেস্টিগেশনে নিজে থেকে ঢুকে পড়ে, তাহলে সেই বিষয়টা ইম্পর্টেন্ট না হয়, মানে সেটা সেকেন্ডারি হবে, প্রাইমারি আমাকে শুনতে হবে যে ইডি মামলা করতে পারে কি পারে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো মামলাটি তখন জাস্ট একটুখানির জন্য লাঞ্চ ব্রেক নেওয়া হয় এবং তারপর পুনরায় যখন আবার শুনানি স্টার্ট হয়, সেখানে কপিল সিব্বল একদম জোর দিয়ে আসেন। ক্লিয়ার করে দিয়ে একবার দু একটা পয়েন্ট, কপিল সিব্বল, এদিকে হচ্ছেন স্যাম দেওয়ান, আর এদিকে মেনকা গুরুস্বামী, মানে একের পর এক তাগড়া তাগড়া লয়ারকে মমতা ব্যানার্জি নামিয়েছিলেন কি না তো সময় চাওয়ার জন্য। কপিল সিব্বলের শুনানি স্টার্ট হতেই তিনি জোরালো সওয়াল জবাব স্টার্ট করেন এবং প্রথমেই তিনি ডিমান্ড করেন যে ইডির দিক থেকে যে এফিডেভিট দায়ের করা হয়েছে সেখানে নতুন কিছু অভিযোগ এবং তথ্য রয়েছে, তো সেই কারণে আমাদের জবাব প্রস্তুত করতে একটু সময় লাগবে। তার মানে সেই ঘুরে ফিরে একই জায়গায় আটকালো, সেটা হচ্ছে আমাদেরকে একটু সময় দেওয়া হোক। যেখানে কপিল সিব্বল ইনফ্যাক্ট এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে আইনের মধ্যে থেকে রেমেডিজও রয়েছে, মানে এই যে ইডি মামলা করতে পারবেন কি পারবেন না সেটা রেমেডিজ রয়েছে, কিন্তু সেটা বিএনএস অনুযায়ী মামলা করতে হবে এবং সেই দিকে অ্যাকশন নিতে হবে। এটার মানে এটা নয় যে সুপ্রিম কোর্টে এসে ইডি আধিকারিক মামলা করে দেবেন। তো এই সমস্ত কথা বলছেন, বিচারপতি কিন্তু চুপচাপ শুনছেন, যুক্তির পর যুক্তি দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে যিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের দিক থেকে আপনারা বলতে পারেন সলিসিটর জেনারেল, উনি তীব্র বিরোধিতা করে বললেন যে সময় হুজুর দেওয়াই উচিত না, এটা শুধু শুনানি বিলম্ব করার একটা কৌশল। 4 সপ্তাহের আগের এই নথি জমা পড়েছে, ফলে রাজ্যের কাছে পর্যাপ্ত সময় ছিল এটার জবাব দেওয়ার, কিন্তু রাজ্য সরকার জবাব দেয়নি, তাই এটা শুধুমাত্র বিলম্ব করার কৌশল। সময় নাও, সময় নষ্ট করো ছাড়া আর কিছু নয়। তারপরেও কপিল সিব্বল আর্গুমেন্ট করে যাচ্ছেন, স্যাম দেওয়ান নিজের দিক থেকে বলে যাচ্ছেন, কিন্তু মন্তব্য তো ইম্পর্টেন্ট ছিল বিচারপতির, যেখানে বিচারপতি এটা বললেন যে এই সমস্ত যুক্তি যা রাজ্য সরকারের আইনজীবী দিচ্ছেন তা পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে না শীর্ষ আদালত স্যাটিসফাইডই হচ্ছেন না। ইনফ্যাক্ট বাধ্য হয়তো এটা বলে দিলেন যে ইউ কান্ট ডিকটেট, আপনারা আমাকে ডিকটেট, মানে সুপ্রিম কোর্টকে আপনারা ডিকটেট করতে পারেন না, আপনারা আদালতকে নির্দেশ দিতে পারেন না, রেকর্ডে যা আছে সবই বিবেচনা করা হবে। এখানে যেন স্থগিতাদেশ নিয়েই লড়াই চলছে মনে হয়, মানে বিচারপতি বলছেন যে এখানে স্থগিতাদেশ নিয়েই মনে হচ্ছে লড়াই চলছে, টাইম চাওয়া নিয়ে মনে হচ্ছে লড়াই চলছে, বাট মামলাটা তো এটা নয়। যে মামলাটি ঘটেছে
সেটা অপ্রত্যাশিত এবং আনএক্সপেক্টেড একটা ঘটনা, যেখানে আদালত এটাও বলেছেন যে ইডি তাদের যুক্তি পেশ করবে এবং রাজ্য তার জবাবও দেবে। আদালত রাজ্যের একটি প্রাথমিক আপত্তি শোনার অনুমতি শুধুমাত্র দিয়েছেন, সেটা হচ্ছে ইডি মামলা করতে পারেন কি পারেন না। বুঝে নিন ভালো করে যে আদালত শুধুমাত্র একটি শুনানি এন্টারটেইন করেছেন রাজ্যের আবেদন, সেটা হচ্ছে ইডি মামলা করতে পারেন কি পারেন না। কিন্তু সেখানেও ইডিকে বলা হয়েছে যে আপনার মূল মামলার সঙ্গে এটিকে জয়েন করা হলো, অর্থাৎ কোনো রকম এক্সট্রা টাইম দেওয়া, এটাকে নিয়ে আলাদা করে মামলা শোনা, ইডি মামলা করতে পারবে কি পারবে না এটাকে নিয়ে শুনানি হওয়া, এমন কোনো এক্সট্রা ফেসিলিটিস দেওয়া হবে না, মূল মামলার সঙ্গে চলবে। এবং একদম দেরি না করে নেক্সট উইকের মঙ্গলবার দিনই ডেট দেওয়া হয়েছে, যেখানে পুনরায় মমতা ব্যানার্জির ইডি আধিকারিকদের হাত থেকে যে ফাইল চুরি করে নিয়ে বেরিয়ে গেছেন সেই মামলাটি মঙ্গলবার দিন আবার শোনা হবে। অর্থাৎ ইলেকশনের আগে এটা কম বড় ঝটকা নয়, ইলেকশনের আগে এটা কম বড় মানসিক চাপ নয় যে চাপের মুখে মমতা ব্যানার্জি পড়তে চলেছেন। সেই কথাই আছে না যে ভাই এতটাও নিজের জঞ্জাল তৈরি করো না, পরে হবে পরে হবে পরে হবে করে সমস্ত কাজ যখন পেন্ডিং হয়ে যায় তখন সবটাই একসাথে মাথায় পড়ে। তো সেরকমই রাজ্যের পরিস্থিতি এখন হয়ে দাঁড়িয়েছে যে এতবার সুপ্রিম কোর্টে গেছেন আর এত সময় চেয়েছেন যে আর সুপ্রিম কোর্টে বলছেন বাবা আর নয়, সুপ্রিম কোর্ট এখানে শুধু সময় দেওয়ার জন্য বসে নেই, তাদেরও কাজ আছে, তাদেরও শুনানি করতে হয়। আর মমতা ব্যানার্জি তো লেজেন্ডারি কাজ করে বসে রয়েছেন, মানে উনি এক্সাম্পল সেট করে দিয়েছেন যে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও এরকম করতে পারে। তো এই মামলাটাকে তো ডেফিনেটলি সিরিয়াস ভাবেই দেখতে হবে। সেই কারণে মঙ্গলবার দিনই নেক্সট ডেট পড়েছে, যেটা একদম বলতে পারেন আমাদের ভাষায় নাকের ডগায় রয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো যে বিএসএফ এর এখতিয়ার কিভাবে বাড়ানো হয়েছে। কেন্দ্র সরকার নতুন বিল আনতে চলেছেন, যেখানে এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে ইন্টারন্যাশনাল বর্ডারের ভেতরে ডমিনেট করতে পারে বিএসএফ মাত্র 15 কিলোমিটার। সেটাকে 2021 সালের অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে নির্দেশিকা জারি করা হয় এবং বলা হয় যে না, বিএসএফ ইন্টারন্যাশনাল বর্ডারের ভেতরে 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া ডমিনেট করতে পারবে। এইবার সেই মানে বলতে পারেন ক্ষমতা বাড়িয়ে, সেই এখতিয়ারকে বাড়িয়ে 100 কিলোমিটার করা হয়েছে। মানে ইন্টারন্যাশনাল বর্ডারের ভেতরে 100 কিলোমিটার এরিয়া পর্যন্ত বিএসএফ এবার ডমিনেট করতে পারবেন, টহলদারি করতে পারবেন, ঘুরতে পারবেন। সেখানকার আইন শৃঙ্খলা নিয়ে যত সমস্যা হচ্ছে তা সম্পূর্ণ বিএসএফ এবার নিজের কন্ট্রোলে নিতে পারবেন, দেখতে পারবেন। মানে আপনারা বলতে পারেন যে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের ক্ষমতা কমবে এবং বর্ডার এরিয়াতে যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করে, যারা শান্তিতে বসবাস করতে চায়, তাদের জন্য এটা সুখবর যে এবার বিএসএফ এর হাতে ইন্টারন্যাশনাল বর্ডারের ভেতরের 100 কিলোমিটার এরিয়াও আসতে চলেছে। মমতা ব্যানার্জি তো ডেলি দিনে দুবার করে বিএসএফ কে গালাগালি করেন যে তোমরা কেন পারছো না, অবৈধরা কেন ঢুকছে, দিদির সাংসদরা পর্যন্ত কোয়েশ্চেন করেন, এমএলএরা পর্যন্ত কোয়েশ্চেন করেন। তো আশা করছি এই বিলের নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস বিরোধিতা করবে না, সাপোর্টই করার মতো বিল এটা আনা হয়েছে যে এইবার সত্যিই বিএসএফ এর ঘাড়ির দায়িত্ব দেওয়া হলো যে তারা 100 কিলোমিটার ভেতর পর্যন্ত এরিয়া ডমিনেট করবে। কোয়েশ্চেন হচ্ছে এত বড় পদক্ষেপ নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে বেশ কিছু সীমান্তবর্তী এলাকার জেলার প্যাটার্ন পাল্টে গেছে, জনসংখ্যার বিন্যাস পাল্টে গেছে। বলতে পারেন যে কিছু কিছু জেলাকে আইডেন্টিফাই করা হয়েছে যেখানকার কি ডেমোগ্রাফি পাল্টে গেছে। তো যখন রাজ্য সরকার পারছে না, পুলিশ পারছে না, রাজ্য প্রশাসন ফেলিওর, তো তখন তো কেন্দ্র সরকারকেই হাত দিতে হবে, কেন্দ্র সরকারকেই মাঠে নামতে হবে। সেই কারণে বিএসএফ এর এই এরিয়া বাড়ানোর কথা ভেবেছে কেন্দ্র সরকার, যেখানে নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে থাকে 2168.71 কিলোমিটার। এটা কম নয়, এটা একদম কম নয়, আর এটা হেলা ফেলা করার মতো বিষয় নয়। 2168.71 কিলোমিটার, যেটার যদি আমি আয়তন বলে থাকি তাহলে সেটা হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। তো এই বিষয়টাকে সিরিয়াস নিয়ে বলতে পারেন যে বিএসএফ এর ক্ষমতা বাড়ানো হয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল তো ডেফিনেটলি এফেক্টেড হবে, তার পাশাপাশি পাঞ্জাব এবং আমাদের এদিকের পাঞ্জাব এবং আসামের দিক থেকেও এটা কার্যকর হবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে বর্ডার রয়েছে তার ভেতরের 100 কিলোমিটার পর্যন্ত এবার বিএসএফ এর টহলদারি বাড়ানো হয়েছে। এটা অত্যন্ত বড় খবর এবং সত্যি একদিক থেকে বলতে পারেন যে হিউজ ক্ষমতা ইনক্রিজ করা হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিদি কিন্তু এখনো থেমে নেই, দিদি প্রার্থী তালিকা অ্যানাউন্স করেছেন, তার পাশাপাশি সবে সবে যিনি ইলেকশন অবজারভার হয়েছেন, ইলেকশন হেড অবজারভার হয়েছেন, যিনি কি অলরেডি এসআইআর এর রোল অবজারভার ছিলেন,
আমি আইএএস সুব্রত গুপ্তার কথা বলছি, ওনাকেও মমতা ব্যানার্জি ছাড়েননি। মমতা ব্যানার্জির কুনজর থেকে আইএএস সুব্রত গুপ্তাও বেঁচে যেতে পারেননি। এইবার দিদির কটাক্ষ সরাসরি সুব্রত গুপ্তাকে, যেখানে দিদি বলেই ফেললেন যে বিজেপির কথায় নাচছেন। সিঙ্গুরের জমি অধিগ্রহণের কথা মনে আছে? তাপসী মালির মৃত্যু, এই কথার মধ্যে লুকিয়ে আছে কিছু থ্রেট, এই কথার মধ্যে লুকিয়ে আছে কিছু মনে করানো, এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেখানে বলতে পারেন এই একই রকম প্যাটার্নে মমতা ব্যানার্জি থ্রেট করে থাকেন, এই একই রকম ভাবে। তো এখানেও সুব্রত গুপ্তাকে অ্যাটাক করা হলো যে ভাই থেমে যান, আপনার মনে আছে। এবার কি মনে করাতে চাইছেন, কি বলতে চাইছেন, সেটা তো ডেফিনেটলি মমতা ব্যানার্জি ভালো জানেন, কিন্তু তিনি এখানেও শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, বলছেন মুখ্যমন্ত্রী পদে বসে থাকা মমতা ব্যানার্জি, যিনি দেখছেন যে বিএসএফ এর পাওয়ার বাড়ানো হচ্ছে, দেখছেন যে রাজ্যে অলরেডি বিএসএফ চলে এসেছে, দেখছেন যে কমিশনের দিক থেকেও যথেষ্ট পদক্ষেপ করা হচ্ছে, কারাগার দপ্তরে যিনি সচিব ছিলেন তাকে পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে রাজ্যে অশান্তি না লাগে তার সমস্ত প্রিকশনস নেওয়া হয়েছে। তারপরেও যখন মুখ্যমন্ত্রী বলেন যে একটা দুর্ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা সামলাতে পারবেন তো, সব দায়িত্ব বিজেপি আর কমিশনকে নিতে হবে, এই কিছু ঘটনা যদি ঘটে থাকে তাহলে তাদের টুঠি চেপে ধরতে হবে। তো এই কথা কোথাও না কোথাও বোঝায় যে দিদি ইন্টেনশনটাই খারাপ না তো, মানে ইলেকশন সামনে, সেখানে মুখ্যমন্ত্রী পদে বসে বলছেন যদি কিছু ঘটে তাহলে দায়ী বিজেপি এবং কমিশন। আমার তো এখন থেকে ভয় লাগতে লাগলো যে আবারও কি কোনো প্ল্যানিং চলছে দাঙ্গা লাগানোর, অশান্তি তৈরি করার, যাতে ফুল পোলারাইজেশন হয়। আর দিদি যে ভয় পাচ্ছেন যে কংগ্রেস কিছু সিট নিয়ে পালিয়ে যেতে পারে, এবার তো হুমায়ুন কবির আর মিমের মধ্যে জোট হয়ে গেছে, তো এই যে মানে ভাগাভাগি শুরু হয়ে যাবে, সেখানে দিদি মানে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগেই যদি একটা ছোট্ট করে দাঙ্গা হয়ে যায়, তাহলে পোলারাইজেশনের রাজনীতিটা বাম্পার হবে। তো সেই দিকেই এগোচ্ছেন না তো, কিন্তু বলে দিই ফেলিওরই হবে, কারণ ভাগ্য আর সময় কোনো কিছুই মমতা ব্যানার্জির সঙ্গ দিচ্ছে না। এখন যা পরিস্থিতি, তাতে এমন করে পুরো রাজ্যটাকে টাইট দেওয়া হয়েছে, তাতে দাঙ্গা লাগানো তো দূরের কথা, হালকা ফুলকা অশান্তি হলেও কমিশন কিন্তু চরম অ্যাকশনে রয়েছে। বাকি এই পুরো বিষয় কি হয় আমাদের নজর থাকবে। আপনাদের কি বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।